বলাগড়ের জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া মাথা কাটা লাশের মাথাটা হঠাৎই পুলিশের নজরদারির মধ্যে থেকেই উধাও হয়ে যায় এবং এই লাশটির সূত্র ধরেই বেরিয়ে আসতে থাকে একের পর এক খুনের ঘটনা। মাথাটা উদ্ধার করতে না পারলে দায়িত্বে থাকা অফিসার এসআই বিধানের চাকরিটা থাকবে না। তিনি কি মাথাটা উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ পাবেন? পুলিশের ঘরে কি লুকিয়ে রয়েছে ঘরশত্রু বিভীষণ? জানতে হলে পুরো এক্সপ্লেনেশনটা শুনতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া তোমরা তোমাদের পছন্দমতো মুভি বা ওয়েব সিরিজের নাম আমায় কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেগুলোর এক্সপ্লেনেশন আনার। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন অফ ওয়েব সিরিজ বিভীষণ। রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে কেউ একজন একটা লাশ টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। তখনই পেট্রোলিংরত একজন পুলিশকর্মী জঙ্গলের মধ্যে খসখস আওয়াজে গাড়ি থেকে নেমে ব্যাপারটা কী সেটা দেখার জন্য জঙ্গলের ভেতরে যান। কিন্তু খোঁজাখুঁজি করে সেরকম কিছুই দেখতে না পেয়ে জীবজন্তু হাঁটাচলা করছে ভেবে তিনি ঘুরে চলে আসেন। এটা হলো বলাগড় পুলিশ স্টেশন। ইনি হলেন বলাগড় পুলিশ স্টেশনের এসআই বিধান। এই হলো শ্রীদাম। থানার প্রত্যেক টেবিলে চা জল এগিয়ে দেওয়া, থানা ঝাড় দেওয়া, সবার টুকটাক ফাইফরমাস খাটা, এগুলো সে করে। আজ সন্ধ্যায় থানার সকলের বড়বাবুর মানসিকের পুজোয় যাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তারা সেই ব্যাপার নিয়েই কথা বলতে থাকে। সন্ধেবেলা থানার সকলে পুজোয় যায়। বড়বাবু এদিকে ব্যস্ত থাকায় তিনি এসআই বিধানের ওপর সমস্ত কাজকর্মের ভার দিয়ে দেন এবং বলেন ওনাকে ফোন করে বিরক্ত না করতে। তিনি বিধানকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে বিধান জানায় তার স্ত্রীর এই সপ্তাহে ডেলিভারি ডেট রয়েছে। পরের দিন সকালে থানায় আইসি পরিতোষ মুখার্জি আসেন সকলকে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে। তিনি বড়বাবুর খোঁজ করলে বিধান বড়বাবুকে ফোন করে। আইসি সাহেব বিধানের থেকে ফোন নিয়ে নিজেই কথা বলেন। বড়বাবু আইসি সাহেবকে তার থানায় না আসার আসল কারণটা না বলে বাহানা দেন তিনি পঞ্চায়েত প্রধানের ভগ্নিপতির মিসিং কেসের ইনভেস্টিগেশনে এসেছেন। আইসি সাহেব ওনাকে থানার সকলকে নিয়ে ওনার মেয়ের বিয়েতে যেতে নিমন্ত্রণ করেন। তিনি ফোনটা এবার বিধানকে দিলে ওসি বিধানকে তাকে ফোন করার জন্য বিধানের উপর বিরক্তি প্রকাশ করেন। আইসি সাহেব বেরিয়ে গেলে অশোক বিধানকে বলে প্রধানের লোক এসেছে তার ভগ্নিপতির মিসিং কেসের ব্যাপারে কথা বলার জন্য। সেই লোকটির কথাবার্তায় জানা যায় প্রধান চায় না মিসিং কমপ্লেন করতে, তাতে লোক জানাজানি হবে। অফিসিয়াল ডায়েরি ছাড়াই প্রধানের ভগ্নিপতির খোঁজখবরের জন্য সে বলে যায়। প্রধানের লোক চলে গেলে আরও একজন লোক কাঁদতে কাঁদতে থানায় আসে। তিনি জানায় তার মেয়ের বিয়ের সমস্ত গয়না তার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। সামনের মাসে ওনার মেয়ের বিয়ে, আর গয়নাগুলো না পাওয়া গেলে ওনার মেয়ের বিয়ে ভেঙে যাবে। বিধান ওনাকে আশ্বস্ত করে এবং কমপ্লেন ফাইল করতে বলে। বিধান এবার থানা থেকে বেরিয়ে তার কোয়ার্টারে চলে আসে। এই হলো এসআই বিধানের স্ত্রী বৃষ্টি। বিধান বাড়ি ফিরলে বৃষ্টি তার ওপর সারাদিনের জমে থাকা অভিমান বর্ষণ করে। বৃষ্টি তার কোমরে ব্যথার জন্য বিধানকে গরম তেল মাসাজ করে দিতে বলে। তাদের কথাবার্তায় বোঝা যায় তারা দুজনে বাড়ির অমতেই বিয়েটা করেছে। বৃষ্টি বলে তার সন্তান এসে গেলে দুই বাড়ির লোকেরই রাগ ঠিক পড়ে যাবে। এরপর থানায় ফেরার সময় বিধানের কাছে একটা ফোন আসে। ফোন করে একজন জানায় টুডুপাড়ার দিকটায় জঙ্গলের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। বিধান তৎক্ষণাৎ সেই খবরটা ওসি স্যারকে দিলে ওসি স্যার বলেন তিনি আজ তার নাতনির অন্নপ্রাশন নিয়ে ব্যস্ত আছেন, তাই বিধান যেন সবটা দেখে নেয় এবং কি হচ্ছে না হচ্ছে তার আপডেট দেয়। বিধান জঙ্গলে ঢুকে কিছুক্ষণ খোঁজার পর ধড় ও মাথা আলাদা করা একটা লাশ খুঁজে পায়। বিধান এই খবরটা ওসিকে দিলে তিনি বলেন আগের পঞ্চায়েত প্রধানের বাড়ির লোককে ডেকে বডিটা দেখিয়ে তার ভগ্নিপতির কিনা সেটা আইডেন্টিফাই করতে, আর তিনি রিকোয়েস্ট করে আইসি সাহেবকে একবার স্পট ভিজিট করতে বলবেন। প্রধানের লোক এসে জানায় এটা প্রধানের ভগ্নিপতির বডি নয়, কারণ প্রধানের ভগ্নিপতির হাতের একটা আঙুল কাটা ছিল। আইসি স্যার লাশের ছবি নিউজ পেপার সহ সমস্ত থানায় সার্কুলেট করে দিতে বলে। লাশ দেখতে বহু লোক ভিড় জমিয়েছিল। আইসি সাহেব সকলকে ক্রাইম স্পট ফাঁকা করে দিতে বলে বেরিয়ে যান। বিধান আইসি সাহেবকে ওনার গাড়ি অবধি ছাড়তে চলে যায়। তখনই ডেড বডির পাহারার দায়িত্বে থাকা কনস্টেবল স্বপনকে একজন সাংবাদিক একটা ইন্টারভিউয়ের জন্য ডেকে নিয়ে যায়।
আর তাতে উনিও বেশ খুশি হয়ে বডি ফেলে ইন্টারভিউ দিতে ক্রাইম স্পট থেকে একটু দূরে চলে আসেন। এরপরেই ঘটে যায় একটা অঘটন। বিধান ফিরে এসে দেখতে পায় লাশের মাথাটা কেউ গায়েব করে দিয়েছে। এতে সে তো স্বপনের উপর খুবই রেগে যায়, কিন্তু জঙ্গলের আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও মাথাটা খুঁজে পাওয়া না গেলে বিধান ওসিকে ঘটনাটা জানাতে বাধ্য হয়। ওসি স্যার এগুলো শুনে খুবই রেগে যায় এবং যে কোনো মূল্যে মাথাটা খুঁজে বের করতে বলে। দিন পার হয়ে রাত হয়ে যায়, তবুও খোঁজাখুঁজি চলতেই থাকে। মাথাটা উধাওয়ের খবর আইসি পরিতোষ জানতে পেরে তিনি বিধানের উপর সবটার দায় চাপিয়ে দেন এবং বলেন চাকরি বাঁচাতে চাইলে বিধানকেই মাথাটা খুঁজে বের করতে হবে। ওদিকে স্বপন আর একজন কনস্টেবল এসে জানায় তারা 7 জন বাদে বাকিদের যেহেতু ডিউটি আওয়ার শেষ তাই তারা চলে যাচ্ছে। তাদের 7 জনকে মিলে রাতের অন্ধকারে এই গোটা জঙ্গলে একটা কাটা মাথা খুঁজে বের করতে হবে, এটা ভেবেই কনস্টেবল স্বপন ঘাবড়ে যায়। তখনই অশোক এসে জানায় গ্রামের থেকে 20 জন লোককে কিছু টাকার বিনিময়ে তাদের সাথে খোঁজাখুঁজি করার জন্য রাজি করানো গেছে। এরপর সকলে মিলে জঙ্গলের মধ্যে মাথাটা খুঁজতে থাকে। হঠাৎ কেউ একজন একটা ব্যাগ হাতে ছুটতে পালাতে থাকে। অশোক বিধান অনেক চেষ্টা করেও লোকটাকে ধরতে পারে না। একজন কনস্টেবল এসে বিধানকে খবর দেয় ওনার স্ত্রী পড়ে গেছে এবং পাশের বাড়ির লোক তাকে হাসপাতালে নিয়ে গেছে। বিধান তখনই হাসপাতালে ছুটে যায়। তাকে হাসপাতালে দেখে বৃষ্টির মা বিধানের প্রতি ওনার রাগ ও বিরক্তি প্রকাশ করে। পুলিশের যেহেতু নির্দিষ্ট কোনো ডিউটি আওয়ার্স সবসময় থাকে না, তাই তিনি কখনোই চাননি তার মেয়ে পুলিশকে বিয়ে করুক। বিধান এবার বৃষ্টির কাছে চলে আসে। বৃষ্টি তো তাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায় ও অভিমান দেখায়। বৃষ্টি ওটিতে যাওয়ার আগে বিধানকে বলে যায় তাদের সন্তান পৃথিবীতে আসার পর সেই যেন প্রথম তাকে কোলে নেয়। এরপর অশোকের কাছে একের পর এক ফোন আসতে থাকে। প্রথমে স্বপন ফোন করে জানায় গ্রামবাসীরা সব বাড়ি চলে গেছে এবং তারপর ওসি ফোন করে তাদের স্পটে চলে আসতে বলে। স্পটে আইসি স্যারও এলে ওসি ওনাকে অনেক রিকোয়েস্ট করে মাথাটা খোঁজার জন্য 7 দিনের সময় চেয়ে নেয়। ওনারা বেরিয়ে গেলে হঠাৎ বিধান মাটির ওপরে এক বালার মতো কিছু একটা দেখতে পায়। সেই সময়ে অশোক এসে জানায় একটা এমার্জেন্সি হয়েছে, বিধানকে এখনই একবার হাসপাতালে যেতে হবে। তারা পৌঁছে দেখে ততক্ষণে বৃষ্টির বাবা সব ফর্মালিটিস পূরণ করে দিয়েছে। নার্স এসে জানায় বিধান ও বৃষ্টির মেয়ে সন্তান হয়েছে এবং বাচ্চা ও মা দুজনেই ঠিক আছে। নার্স ভেতরে একজনকে যেতে পারমিশন দিলে বৃষ্টির মা ভেতরে যায়, কিন্তু বিধান যেতে পারে না। এতে তার বৃষ্টির বলা কথা মনে পড়ে যায়। তখনই বৃষ্টিকেও ওটি থেকে নিয়ে আসা হচ্ছিল। বিধান এখনও তাদের মেয়ের মুখ দেখেনি বলে বৃষ্টি আবারও বিধানের উপর রাগ করে। পরের দিন বিধান থানায় ঢুকে স্বপন ও অশোককে করাটা দেখায় এবং জিজ্ঞেস করে এটা হাতে পড়ে নাকি পায়ে। তখনই শ্রীদাম সেখানে চা দিতে আসে এবং এটা দেখে সে বলে এটা আসলে পায়ে পড়ে, আর কাল থেকে তো গাজনের উৎসব শুরু হচ্ছে, তাই যারা মহাদেবের চরণে মানসিক করে তারা 1 সপ্তাহ আগেই এটা পায়ে পড়ে। এটা বলেই সে নিজের পায়ের কড়াগুলো দেখায়। তখনই বিধান অশোককে সবাইকে নিয়ে গাজনের উৎসবে চলে আসতে বলে। সেখানে গিয়ে কয়েকজনকে তারা আইডেন্টিফাই করে যাদের পায়ে একটা করে কড়া ছিল। উৎসবের মধ্যে একটা নিয়ম ছিল যেখানে নির্দিষ্ট 2 জনকে মহাদেবের বাগঝাল, ত্রিশূল ও ডমরু যেগুলো বিভিন্ন জায়গায় লুকানো ছিল সেগুলোকে খুঁজে আনতে হবে। ওই 2 জন সেগুলো খুঁজতে লাগে। তারা দুজনে বাগঝাল ও ডমরু তো খুঁজে পায়, কিন্তু ত্রিশূল খোঁজার সময় একটা বিপত্তি ঘটে যায়। একজন মাটির মধ্যে থেকে বেরিয়ে থাকা কয়েক গোছা সুতো ধরে টান দিলে একটা কাটা হাত উঠে আসে। এরপর ফ্ল্যাশব্যাকের কিছু ঘটনা আমাদের দেখানো হয়। এই হলো পঞ্চায়েত প্রধানের ভগ্নিপতির মামা, এই হলো পঞ্চায়েত প্রধানের ভগ্নিপতি। তাদের দুজনের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা চলতে চলতে একটা সময় হাতাহাতি হয়ে যায়। প্রধানের ভগ্নিপতি তার মামাকে মাথায় একটা ধারালো কাঁচি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তার মামাও তাকে 3 দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনা আবার বর্তমানে ফিরে। প্রধানের ভগ্নিপতির মৃত্যুর খবর তাদের বাড়িতে পৌঁছালে তার মা ও বউ একে অপরকে দোষ দিতে থাকে। প্রধানের বোন পুলিশকে বলে তার মামা শ্বশুর তার স্বামীকে খুনের হুমকি দিয়েছিল। তখনই সেখানে এসপি স্যার এসে পৌঁছায় এবং এই কেসে যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে তাই তিনি খুব তাড়াতাড়ি কেসের রিপোর্ট চান। তিনি এই কেসটার দায়িত্ব বিধানকে দিয়ে যান। এরপর বিধান হাসপাতালে চলে আসে। সে অনেক বুঝিয়ে অভিমানী বৃষ্টির অভিমান ভাঙায়।
ওদিকে থানায় গাজনের মেলার সেই দুজন ভক্তকে তুলে আনা হয়। তাদের মারধর করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রধানের ভগ্নিপতি দীনেশের মামা অজিত হালুইকেও থানায় তুলে আনা হয়। অনেক মারধরের পরেও সে জানায় সে শুধু হুমকিই দিয়েছিল, খুন করেনি। আবারও অন্য একটি থানা থেকে একটি মিসিং কেস বয়লাগড় থানায় আসে। বিধান শ্রীরামকে মিসিং ব্যক্তির ফটোটা বোর্ডে আটকে দিতে বলে। অফিসার অশোক আবার অজিত হালুই ও নিবারণকে জিজ্ঞাসাবাদ করতে এলে তারা হঠাৎই স্বীকার করে নেয় তারাই দীনেশকে মেরেছে। তাদের এই ভুল বদলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলে সকালে শ্রীরাম আর স্বপন স্যার এসে তাদের এগুলো বলতে বলেছে। তারা বলেছে এখনই যদি তারা দোষ স্বীকার করে নেয় তাহলে তাদের আর মার খেতে হবে না, এবং তাদের কোর্টে চালান করা হলে তখন যেন আবার তারা সত্যিটা বলে। এতে বিধান খুবই রেগে যায়। বাইরে এসে সে স্বপনকে এই রকম কাজের জন্য খুবই অপমান করে এবং শ্রীরামকেও কাজ থেকে ছাড়িয়ে দেয়। রাত্রে শ্রীরাম হঠাৎ ফোন করে জানায় একটা বাড়ির কাছে 3টে ছেলে ঘুরঘুর করছে এবং তারা চোর। তারা ওই বাড়িটায় চুরির মতলবে আছে। সেখানে ফোর্স নিয়ে গিয়ে বিধান ছেলেগুলোকে হাতে নাতে ধরে। বিধান শ্রীরামকে ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ দেয়। বিধান দেখে শ্রীরামের একটা ছোট্ট মেয়ে আছে আর তার নামও বৃষ্টি। এরপরই ছেলেগুলোকে থানায় এনে অশোক 3rd ডিগ্রি দেয়। বিজয় ভক্ত নামের একজনকে দীনেশ হালুইয়ের মার্ডার কেসের বিষয়ে সাসপেক্ট করা হয়, কারণ তারা ক্লু পেয়েছে দীনেশের ফোনটা হয়তো বিজয়ের কাছেই রয়েছে। তারা বিজয়ের খোঁজ নিতে খবরি লাগালে সে জানায় দীনেশ এখন নিজের বাড়িতে নেই, সে রয়েছে টুডুপাড়ায়। এরপর বিধান ও অশোক দীনেশকে খুঁজতে খুঁজতে টুডুপাড়ায় একটা বাড়িতে চলে আসে, যেটা ছিল আসলে শ্রীরামের বাড়ি, যেখানে মদের ঠেক আছে। সেখান থেকে বিজয়কে ধরে নেওয়া হয় এবং বিজয়কে ফোনের কথা জিজ্ঞাসা করা হলে বিজয় বলে ফোনটা শ্রীরামের কাছে আছে। তখনই শ্রীরামের বাড়িতে সার্চ করে একটা ফোন পাওয়া যায়। শ্রীরাম অজুহাত দেয় সে যেহেতু এখানে মদের ঠেক চালায় তাই অন্য কেউ হয়তো এটা রেখে গেছে, এটা তার নয়। বিধান এবার বিজয়ের সাথে শ্রীরামকেও থানায় ধরে নিয়ে যেতে বলে। থানায় শ্রীরামের সামনে বিজয়কে অনেক মারধর করা হয়, যেটা দেখে শ্রীরাম খুবই ভয় পেয়ে যায়। তবুও শ্রীরাম মুখ না খুললে অশোক তার 3rd ডিগ্রি অ্যাপ্লাই করে। স্বপন তাদের থানার এতদিনের পরিচিত শ্রীরামকে এইভাবে অশোকের কাছে মার খেতে দেখে থাকতে না পেরে সে শ্রীরামকে এভাবে মারতে নিষেধ করে, কিন্তু অশোক তার কোনো কথাই শোনে না। স্বপন এবার গিয়ে বিধান স্যারকে ডেকে আনে। বিধান এসে অশোককে আটকায় এবং শ্রীরামকে সত্যিটা বলতে বলে। তখনই শ্রীরাম স্বীকার করে ফোনটা তারই। এতে সকলে বেশ চমকে যায়। বিধান আবার জিজ্ঞাসা করে সে এত দামি ফোন কোথা থেকে পেল। শ্রীরাম বলে মদের ঠেকে সে একজনের থেকে ফোনটা চুরি করেছে। বিধান ও অশোক শ্রীরামকে নিয়ে সেই ঠেকে কথাটার সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়। সেখানে গিয়ে একজন জানায় তার কাছে রবি নামের ওই ছেলেটা অনেক টাকার মদ কিনে খেয়েছিল, কিন্তু পয়সা দেয়নি। তাই ছেলেটা ও রবির মধ্যে ঝামেলা হয়। সেখানে শ্রীরাম রবির মদের দাম মিটিয়ে দেয়। তখন শ্রীরাম বলে তার ছোট্ট মেয়েটা কয়েকদিন ধরেই ফোনের জন্য জেদ করছিল, তাই রবি যেহেতু শ্রীরামের অতগুলো টাকা শোধ দিতে পারতো না, তাই শ্রীরাম তার ফোনটা রেখে দিয়েছিল। সে বলে ওটা সে রবির থেকে চুরি করেছিল, তাই সে প্রথমে পুলিশের কাছে স্বীকার করেনি। বিধান তাকে বুঝিয়ে বলে সে যদি কথাটা আগেই স্বীকার করত তাহলে তাকে অশোকের কাছে এত মার খেতে হতো না। এছাড়াও ওই ফোনটা হলো মৃত দীনেশের ফোন, তাই তো স্বাভাবিকভাবেই সে খুনের কেসটায় জড়িয়ে গেছে। শ্রীরাম বলে সে অত বুঝতে পারেনি। পরের দিন থানায় আবার ওই বৃদ্ধ আসে যার মেয়ের বিয়ের গয়না বাড়ি থেকে চুরি গেছিল। তাকে দেখে বিধান অশোককে জিজ্ঞাসা করে চোর ছেলে 3টের কাছ থেকে এই ব্যাপারে কিছু জানা গেছে কি না। তাতে অশোক বলে মেরে মেরে তার হাত ব্যথা হয়ে গেলেও কারোর থেকে কিছু জানা যায়নি। তখন বিধান ছেলে 3টেকে সই টই করে ছেড়ে দিতে বলে। ছেলে 3টে ছাড়া পায়। তাদের মধ্যে একজন ছেলে বাকি দুজনকে এগিয়ে যেতে বলে কাউকে একটা ফোন করে এবং হুমকি দেয় সে জয়ন্ত নামের কাউকে একটা ফোন করেছিল। ঠিক তখনই অশোক আর স্বপন এসে তাকে ধরে ফেলে এবং আবার থানার ভেতর নিয়ে যায়। অশোক এবার জয়ন্ত নামের ওই লোকটিকে তুলে আনে। সে পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিল। পুলিশের 3rd ডিগ্রিতে সে স্বীকার করে সে চোরাই সোনা কেনাবেচা করত। সে এরপর সমস্ত চোরাই সোনা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও এবার ওই বৃদ্ধকে ডেকে তার মেয়ের বিয়ের চুরি যাওয়া সমস্ত গহনা হ্যান্ডওভার করে।
তখনই একজন কনস্টেবল এসে বিধানকে জানায় পঞ্চায়েত প্রধান নরোত্তম থানায় এসেছে। বিধান তার সাথে কথা বলার সময় বিধানের হঠাৎ নজর যায় নরোত্তমের গলায় থাকা হারটার দিকে। সে নরোত্তমকে হারটার ব্যাপারে জিজ্ঞাসা করলে নরোত্তম জানায় এই হারটা বাবা তারকনাথের ত্রিশূলের লকেট, এটা তাদের বংশের সবাই পরে। সেই কথা শুনে বিধান তাকে জিজ্ঞেস করে এই রকম কোনো হার কি তারা দীনেশ হালুইকে পরতে দিয়েছিল? তাতে নরোত্তম জানায় হ্যাঁ, তারা দীনেশকে বিয়েতে এরকম একটা লকেট গিফট করেছিল। তখনই বিধান নরোত্তমকে উদ্ধার করা চোরাই গহনাগুলোর কাছে নিয়ে আসে এবং দেখে নরোত্তমের হাড়ের মতো সেম লকেট শুদ্ধ একটা হাড় ওর মধ্যে রয়েছে। এটা দেখে বিধান অশোককে আবার গহনার দোকানের জয়ন্তকে থানায় ধরে আনতে বলে। জয়ন্তকে হাড়টা দেখানো হলে সে মনে করে বলে এটা সংক্রান্তির দিন কেউ একটা বেচতে এসেছিল। তাতে বিধান দোকানের বাইরে সিসিটিভির ফুটেজটা আনতে বলে। ফুটেজ খতিয়ে দেখা যায় ওই হাড় বিক্রি করতে আসা লোকটা আর কেউ নয়, শ্রীদাম। শ্রীদাম যেহেতু তখনই থানাতেই কাজ করছিল তাই তখনই তাকে ধরে ফেলা হয়। লকআপে অশোক আবার শ্রীদামকে মারধর করে এবং জিজ্ঞাসা করে সে হাড়টা কোথায় পেয়েছে, কিন্তু শ্রীদাম বারবার বলতে থাকে সে হাড়টা কুড়িয়ে পেয়েছে। ওদিকে বৃষ্টি বিধানকে ফোন করে জানায় হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে। বিধান থানায় গিয়ে দেখে থানার বাইরে শ্রীদামের মেয়ে শালিকা শাশুড়ি বসে আছে। শ্রীদাম বারবার বিধানকে তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু বিধান তাকে বলে কেসটাতে বড়বাবুর হাত আছে, তাই সে কিছুই করতে পারবে না। বিধান আরও বলে তার মেয়েকে জুভেনাইল হোমে তারা দিয়ে দিতে পারে। মেয়ের কথায় শ্রীদাম তখন বলে সেই বিধানকে সব কিছু বলবে, কিন্তু তার ছোট্ট মেয়েটা যেন এ ব্যাপারে কিছু জানতে না পারে। তারপর শ্রীদাম বলতে থাকে সে একদিন পঞ্চায়েত প্রধানের ভগ্নিপতি দীনেশকে বাড়িতে আপ্যায়ন করে ডেকে এনেছিল, তাকে রিকোয়েস্ট করতে যে তিনি যেন শ্রীদামের ছোট্ট মেয়ে বৃষ্টিকে ভালো হোস্টেলে ভর্তির বন্দোবস্ত করে দেন। শ্রীদাম সেদিন ওনাকে ঘরে বসিয়ে রেখে কিছুক্ষণের জন্য চায়ের দুধ আনার জন্য বাইরে গেছিল। ফিরে এসে সে তার স্ত্রী ঝুমুর ও দীনেশকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। সে সবাইকে এই কথা জানিয়ে দেবে বলে হুমকি দিলে দীনেশ ভয়ে তখনকার মতো শ্রীদামের হাতে কিছু টাকা গুজে দিয়ে চলে যায়। আরও একদিন দীনেশ শ্রীদামের সাথে মদ খেতে খেতে তার বউয়ের সাথে ইন্টিমেট হওয়ার জন্য টাকার রফা করার কথা বললে শ্রীদাম আর সহ্য করতে না পেরে পাশে পড়ে থাকা একটা ইট দিয়ে মেরে মেরে সেদিন দীনেশকে খুন করেছে। শ্রীদামের এই স্বীকারোক্তির কথা বিধান ওসিকে জানালে ওসি আবার আইসি সাহেবকে এটা রিপোর্ট করে। আইসি সাহেব তার ভিত্তিতে এফআইআর রেডি করতে বলে। এরপর থানায় হঠাৎ একজন এসে জানায় তার নাম সৌরভ। সে বলাগড়ে ইরিগেশন ডিপার্টমেন্টের যে কাজটা চলছে সে তার অ্যাকাউন্টেন্ট। তিনি একদিন তাদের কাজের জায়গায় শ্রীদামের বউকে দেখে তার নজর আটকে যায়। তারপর থেকেই তিনি নাকি শ্রীদামের বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করে বেড়াতেন। হঠাৎ শ্রীদাম একদিন তাকে দেখে ফেলে এবং কয়েকদিন লক্ষ্য করার পর তাকে একদিন নানান অছিলায় ঘরে নিয়ে যায়। এরপর শ্রীদামের বউ ওনার কাছে আসে ও ওনার সাথে ইন্টিমেট হয়। ঠিক সেই সময় শ্রীদাম বাড়ি ফিরে আসে, তাকে বলে সে সবাইকে সব জানিয়ে দেবে। সৌরভ জানায় সে তখনকার মতো টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু শ্রীদাম ওনাকে ব্ল্যাকমেল করে তার বিয়ের আংটি সহ প্রায় 10,000 টাকা দিতে বাধ্য করে। বিধান ওনাকে জিজ্ঞেস করে জানতে পারে শুধু তিনিই নয়, এছাড়া তাদের সাইটের একজন অফিসারকেও সম্ভবত এইভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। বিধান তাকে বলে এরকম আর কেউ যদি থেকে থাকে তারা যেন থানায় এসে সবটা জানায়। এরপর বিধান শ্রীদামকে লকআপ থেকে বের করে তার টেবিলে ডেকে বলে থানার সামনে চায়ের দোকান থেকে তার জন্য একটা চা এনে দিতে। তাকে এভাবে একা ছাড়াতে স্বপন বলে ও যদি চা আনতে গিয়ে পালিয়ে যায় তাহলে তো আইসি স্যার তাদের কাউকে ছাড়বে না। এই বলে স্বপন ও অশোক তার পিছু নেয়, কিন্তু বিধান নিশ্চিন্ত হয়ে বসে থাকে। দেখা যায় শ্রীদাম পালিয়ে যায় না, সে ঠিক চা নিয়ে বিধান স্যারের টেবিলে রাখে। বিধান এবার শ্রীদামকে বলে সে যতদিন এখানে থাকছে ততদিন সে যেন আগে যেমন কাজকর্মগুলো করতো সেগুলো এখন করে যায়। শ্রীদামও সেই মতো থানার কাজ শুরু করে। বিধান শ্রীদামের শাশুড়ির হাতে ওনাদের সংসার খরচের জন্য কিছু টাকা দিয়ে বলে তার জামাই অন্য জায়গায় কাজে যাচ্ছে, শ্রীদাম তার হাত দিয়ে প্রতি মাসে ওনাদের কাছে টাকা ঠিক পাঠিয়ে দেবে। বিধান শ্রীদামের অনুরোধে তার ফ্যামিলির কাছে তার করা অপরাধের কথাগুলো জানায় না।
সেখান থেকে বিধান শ্রীদামের সাথে একা কথা বলার জন্য তাকে একটা স্টোর রুমে নিয়ে আসে। সেখানে শ্রীদাম বিধান স্যারকে জিজ্ঞেস করে বিধান স্যার তার জন্য এত কিছু করছে। বিধান স্যার শ্রীদামকে জানায় তিনি শ্রীদামের জন্য নয়, শ্রীদামের ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়েই এগুলো করছেন। বিধান এবার শ্রীদামের মুখ থেকে সমস্ত সত্যিটা পুরোপুরিভাবে বের করার জন্য একটা ট্রিক খাটায়। তিনি শ্রীদামকে বলেন ওসি স্যার তাকে শ্রীদামের নামে একটা এফআইআর রেডি করতে বলেছেন। শ্রীদাম তো ভুল করে একটা খুন করে ফেলেছে, তাই সে দেখবে শ্রীদামের শাস্তি কতটা কমানো যায়। আর এই এফআইআরের ভিত্তিতে তাকে কোর্টে তুলে তার বিচার হবে। এফআইআর যেহেতু কাটাকাটি করা যাবে না, তাই সে যদি আরও কোনো অপরাধ করে থাকে তাহলে এফআইআর লেখার আগেই তাকে জানিয়ে দিতে, না হলে পরে হয়তো আবার শ্রীদামের শাস্তির মেয়াদ বাড়তে পারে। বিধান স্যার ওই স্টোর রুমে শ্রীদামকে আটকে রেখে বেরিয়ে যায় এবং অশোককে বলে যায় সে একটু ঘুমোতে যাচ্ছে, শ্রীদাম যদি কিছু বলতে চায় তাহলে যেন অশোক তাকে ডেকে দেয়। ওদিকে শ্রীদামও নিজের মনে ভাবনা চিন্তা করতে থাকে। এবার সে ঘর থেকে বেরিয়ে অশোককে বলে বিধান স্যারকে একবার ডেকে দিতে, সে ওনাকে কিছু বলতে চায়। বিধান এলে শ্রীদাম এবার বলতে থাকে গোবিন্দ সরখেল নামের যে লোকটা কুয়োয় ঝাঁপ দিয়ে মারা গেছে তার বউয়ের সাথে শ্রীদামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর গোবিন্দ কুয়োয় নিজে ঝাঁপ দেয়নি। গোবিন্দ একদিন শ্রীদাম ও তার বউকে ঘনিষ্ঠ অবস্থায় তার বাড়িতে দেখে ফেলেছিল এবং সে পঞ্চায়েতে গিয়ে শ্রীদামের নামে নালিশ করবে বলে শাসালে শ্রীদাম গোবিন্দর বউয়ের কথায় তাকে কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেয়। সে বিধানকে বলে এফআইআরে একটা খুন নয়, এই দুটো খুনের উল্লেখ করতে। বিধান তাকে ঘুমোতে বলে চলে যায়। সকালে বিধান বড়বাবুকে শ্রীদামের করা খুনের কথাগুলো বলে। তখনই আইসি স্যার থানায় আসে। বিধান শ্রীদামকে আইসি স্যারের জন্য শ্যামলের দোকান থেকে কফি আনতে পাঠায়। এতে আইসি স্যার বিধানকে বেশ কয়েকটা কথা শুনিয়ে দেয়, কিন্তু বিধান আইসি স্যারকে বলে শ্রীদামের পেট থেকে সব কথা বের করতে হলে তাকে শ্রীদামকে ভরসা দিতে হবে। এরপর শ্রীদাম যথারীতি কফি নিয়ে থানায় ফেরত আসে। আইসি স্যার আজ বিকেলের মধ্যে এফআইআর জমা করতে বলে বেরিয়ে যান। বিধানও শ্রীদামকে জানিয়ে এফআইআর লিখতে বসে। তখনই শ্রীদাম আরও কিছু কথা বলার জন্য বিধান স্যারকে স্টোর রুমে ডাকে। স্টোর রুমে গিয়ে শ্রীদাম তার করা আরও একটা খুনের কথা জানায়, যার নিখোঁজের খবর সেদিন পাশের থানা থেকে বলাঘাট থানায় এসেছিল এবং যার ছবিটা সেদিন বিধান শ্রীদামকেই বোর্ডে লাগাতে বলেছিল। এরপর শ্রীদাম বিধানকে আরও অবাক করে দিয়ে এক এক করে আরও যাদের খুন করেছিল তাদের নামগুলো বলতে থাকে। তারা হলো দীনেশ দলুই, গোবিন্দ সরখেল, শিবাংশু হাতি, প্রকাশ দলুই, নিত্য মাঝি, বিষ্ণু বেয়ারা, তারক ঘোষ, কানাই দাস, ভোলা মণ্ডল। তাতে করে দেখা যায় যে একটা দুটো বা তিনটে চারটে নয়, সে পুরো আটটা খুন করেছিল। বিধান যখন স্টোর রুম থেকে বেরিয়ে এসে সকলকে এই কথাগুলো জানায়, সেগুলো শুনে সবাই আঁতকে ওঠে। বড়বাবু জানতে চায় শ্রীদাম যাদের খুন করেছে তারা কারা। তখন বিধান নিখোঁজের নামের লিস্টটা দেখিয়ে দেয়। তা শুনে সবার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হয়। শ্রীদাম নিজের মধ্যে এতদিন খুনের বিষয়গুলো জমিয়ে রেখেছিল, তাই সে মানসিক করেছিল যেদিন সে সব দোষের কথা স্বীকার করে হালকা হবে সেদিন সে মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবে। তাই সে বিধানের কাছে পারমিশন নিয়ে মন্দিরে চলে যায়। বড়বাবু, বিধান, অশোক, স্বপন সবাই শ্রীদামের সাথে গিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে। শ্রীদাম পুজো দিয়ে বেরোলে স্বপন তাকে বিধান স্যারের বাড়িতে প্রসাদ পৌঁছে দিয়ে আসতে বলে এবং একা ছেড়ে দেয়। অশোক শ্রীদামের কথা জিজ্ঞেস করলে স্বপন তাকে বলে সে বিধান স্যারের বাড়ি প্রসাদ দিতে গেছে। এটা শুনে বিধান ছুট্টে বাড়ি চলে যায়। বিধান স্যারের বাড়ি পৌঁছে শ্রীদাম কোনো গণ্ডগোল না করে ঠিকঠাকভাবে প্রসাদ রেখে বৃষ্টি ও তার মেয়ের গায়ে চাদর ঢাকা দিয়ে ফিরে আসে। বিধান শ্রীদামকে নিয়ে থানায় পৌঁছে দেখে থানায় ডিএসপি ও আইসি সাহেব এসে তাদের খোঁজ করছে। ডিএসপি স্যার শ্রীদামকে মারতে থাকলে বিধান তাকে আটকাতে যায়। ফলে বিধানের ধাক্কায় ডিএসপি স্যার চেয়ারের উপর পড়ে যান, আর এর জন্য তিনি বিধানের উপর রেগে গিয়ে তার চাকরি খেয়ে নেবেন বলে হুমকি দিয়ে বেরিয়ে যান। এরপর আরেক দিন ডিএসপি স্যার এসে শ্রীদামকে মারধর করিয়ে সব ঘটনাগুলো স্বীকার করাতে গেলে শ্রীদাম সব অস্বীকার করে এবং বলে আগের বয়ানটা তাকে মারধর করে বলানো হয়েছে। এতে উল্টে ডিএসপি স্যার বড়বাবু, আইসি সাহেব সহ সকলের উপর খুবই হম্বিতম্বি করতে থাকেন।
তখনই থানায় দীনেশ হালুয়ের স্ত্রী এসে ঝামেলা করতে থাকে। তিনি অ্যালিগেশন দেন থানার সকলে নিশ্চয় তার মামা শ্বশুর অজিত হালুয়ের থেকে টাকা নিয়ে একটা গরিব মানুষের ওপর দোষ চাপাচ্ছে। এটা শুনে তো ডিএসপি স্যার আরও চটে যান। তিনি আইসি স্যারকে এভিডেন্স জোগাড় করতে বলেন। একজন কনস্টেবল এসব দেখে বিধানকে থানায় শ্রীদামের সমস্ত খুনের কথা অস্বীকার করার কথা বলে। কনস্টেবল বিধানকে জঙ্গলের মধ্যে নিয়ে এসে একটা খোঁড়া গর্ত দেখায়, যেটা দেখে বিধান বুঝতে পারে মাথা কাটা লাশটাকে পোতার জন্যই এই গর্তটা কয়েকদিন আগেই খোঁড়া হয়েছে, আর ওই লাশের হারিয়ে যাওয়া মাথাটা শ্রীদামের কাছেই আছে। এই সমস্ত ঘটনা বিধান যখন থানায় এসে আইসি সাহেবকে বলছিল, যেটা একটা রিপোর্টার শুনে নেয় এবং কাটা মাথাটা হারিয়ে যাওয়ার বিষয়টা নিউজ করে। এতে ডিপার্টমেন্টের ওপর প্রেশার পড়লে আইসি স্যার থানায় আসে শ্রীদামকে জিজ্ঞাসাবাদ করতে। তিনি এসআই বিধানের স্টাইল ফলো করে এবার শ্রীদামকে কফি আনতে দিলে সে এবার পালাতে যায়, কিন্তু তাকে যেহেতু প্রচণ্ড মারধর করা হয়েছিল তাই সে বেশি দূর পালাতে পারে না। তাকে ধরে ফেলা হয় এবং থানায় এনে আবারও মারধর করা হয়, কিন্তু শ্রীদাম কোনো মতেই মুখ খোলে না। এর থেকে বেশি মারলে শ্রীদাম মরে যেতে পারে, আর তার থেকে এভিডেন্সগুলো পেতেই হবে। তাই অশোক আইসি সাহেবকে রিকোয়েস্ট করে বিধানকে আবার থানায় ডেকে তার সাহায্য নিতে বলে। বিধানকে ডাকা হলে সে এসে শ্রীদামের কাছে লকআপে যায় এবং শ্রীদামকে এভাবে মারধর করার জন্য অশোককে বকাবকি করে। সে নিজে দায়িত্ব নিয়ে শ্রীদামকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। শ্রীদাম এবার বিধানের কাছে তার মেয়েকে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করে, তাই বিধান শ্রীদামকে তার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। বিধান এবার শ্রীদামকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে। সেখানে সে তার নিজের জীবনের গল্প করতে থাকে। এতে শ্রীদামও তার সাথে স্বাভাবিকভাবে মিশে যায়। বিধান শ্রীদামকে তার চাকরির সাসপেনশনের বিষয়টা জানায়। শ্রীদামও এবার তার নিজের জীবনের গল্প বলতে থাকে। ছোটবেলায় তার বাড়ির লোক তাকে পড়াশোনা করায়নি, কাজে লাগিয়ে দিয়েছিল, কিন্তু তারা তার ছোট ভাইকে পড়াশোনা শেখায়। তাদের শ্রীদামের ব্যাপারে কোনো উৎসাহই ছিল না। শ্রীদাম বড় হওয়া সত্ত্বেও তার বিয়ের কোনো চেষ্টা করা হয়নি। তার ভাই একদিন হঠাৎ ঝুমুরকে তাদের বাড়ি নিয়ে আসে বিয়ে করবে বলে, কিন্তু বিয়ের আগের দিনই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে শ্রীদামের ভাই মারা যায়। তখন শ্রীদামের বাড়ির লোক ঝুমুরকে শ্রীদামের সাথে বিয়ে দিয়ে দেয়। এরপর তার সংসার হয় এবং একটা মেয়ে হলো। বাকি সবাই শ্রীদামকে মাথামোটা ভাবলেও বাচ্চাটার ভালোবাসায় শ্রীদাম বেঁচেছিল। ঝুমুর শ্রীদামকে লুকিয়ে অনেক লোকের সাথে প্রেমের নাটক করে টাকা পয়সা সহ অনেক জিনিস নিয়ে নিজের শখ পূরণ করত, এবং সে শ্রীদামকে এটা বললে শ্রীদাম এটা বুঝেই এক একজনকে বাড়িতে ডেকে আনতে থাকে, এবং ঝুমুর তার সাথে যখন ইন্টিমেট হতো তখনই শ্রীদাম ফিরে এসে তাদের একসাথে দেখে সবাইকে জানিয়ে দেওয়ার নাটক করত এবং ব্ল্যাকমেল করে তাদের থেকে অনেক টাকা নিত। এভাবেই কিছুদিন চলার পর ঝুমুর একদিন শ্রীদামকে কোনো কিছু না জানিয়ে কারোর সাথে পালিয়ে যায়। বিধান এবার শ্রীদামকে খুনের কারণগুলো জিজ্ঞাসা করলে সে বলে মেয়েকে বড় জায়গায় পড়ানোর জন্য তার অনেক টাকার দরকার ছিল। সে খুন করে লাশগুলো জঙ্গলের মাটিতে পুঁতে দিত, আর ওই মাথা কাটা লাশটা ছিল ভোলা মণ্ডলের। এইটুকু শুনতে শুনতেই বিধানের কাছে ডিএসপি ফোন করে। তাকে তক্ষুনি শ্রীদামকে নিয়ে থানায় চলে আসতে বলা হয়। বিধান অশোককে ফোন করে জানতে পারে শ্রীদামের অডিও ক্লিপটা প্রেসের কাছে লিক হয়ে গেছে, আর তারা থানার সামনে ঘিরে ধরেছে। বিধান এরপর শ্রীদামকে নিয়ে থানায় ঢোকে। সে এরপর শ্রীদামকে জঙ্গলে নিয়ে গেলে শ্রীদাম কোথায় কোথায় লাশগুলো পুঁতে রেখেছে সেটা এক এক করে বলতে থাকে, এবং সত্যি সত্যিই জঙ্গলের বিভিন্ন জায়গায় খুঁড়ে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। সবগুলো কঙ্কাল পাওয়া গেলেও মাথা কাটা লাশের মিসিং মাথাটা তখনও পাওয়া যায়নি। আর মাথাটা না পাওয়া গেলে বিধানের সাসপেনশন তো উঠবেই না, বরং চাকরিটাই চলে যাবে। এগুলোই বিধান শ্রীদামকে বলছিল। তাতে শ্রীদাম বলে সাজা শেষ হলেও সে আর তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, কারণ সে চায় না তার মেয়েকে সবাই খুনির মেয়ে বলুক, আর বিধান স্যারের চাকরিটা ঠিক থেকে যাবে, তাকে অত চিন্তা করতে হবে না। শ্রীদামের ওই লাশের মাথাটা চুরির আসল উদ্দেশ্য ছিল, একদিন স্বপন স্যার তাকে একটা খবর পড়ে শোনাচ্ছিল, যেখানে কোনো একটা খুন করে খুনি লাশের মাথা সরিয়ে ফেলে যাতে বডি আইডেন্টিফিকেশন না হয়। শ্রীদাম বিধান স্যারকে মাথাটা খুঁজে দেওয়ার আগে বিধানকে শর্ত দেয় মাথাটা খুঁজে দিলে
বিধান স্যারকে শ্রীরামের মেয়ে বৃষ্টির ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে এবং সে যেন কোনোদিন জানতে না পারে তার বাবা খুনি। বিধান স্যার তাকে আশ্বস্ত করে বলে শ্রীরামের মেয়ে তার বড় মেয়ের পরিচয়ে বড় হবে। এরপর শ্রীরাম সত্যি সত্যি কাটা মাথাটার খোঁজ দেয়। কেসগুলো সলভ করার জন্য বিধানের সাসপেনশন উঠে যায়, তাকে পুরস্কৃত করা হয়। ডিপার্টমেন্ট তাকে আবার ফিরিয়ে নেয়। আইনের রক্ষার জন্য শ্রীরামকে আইনের হাতে তুলে দিলেও বিধান তার কথা রেখেছিল। সে সত্যি সত্যি শ্রীরামের মেয়েকে নিজের বড় মেয়ের পরিচয়ে বড় করতে থাকে। এখানেই শেষ হয় এই ওয়েব সিরিজটি।